নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আজকে যে আপডেটটি আপনাদের দিতে চলেছি, আজকের আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে 2014 প্রাইমারি টেট পাস বঞ্চিত ক্যান্ডিডেটদের জন্য। তো আজকে আমি আপডেট দিতে চলেছি 5% মামলা নিয়ে। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে 5% মামলার ফাইনাল জাজমেন্ট হতে পারে। তো চলুন আজকে কি হতে পারে, কলকাতা হাইকোর্টে কি কি মামলা রয়েছে, আমরা আজকের এই আপডেটটির মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিতভাবে জেনে নিই। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে যে কোনো ধরনের আপডেট পৌঁছে দেওয়াই কিন্তু নবদিগন্ত চ্যানেলের কাজ। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকে এই আপডেটটি এবারে বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, অনেকেই কিন্তু জানতে চাইছিলেন যে 5% মামলার হিয়ারিং হচ্ছে না কেন, বা 5% মামলা কবে উঠবে কলকাতা হাইকোর্টে। তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু একটা বড় সুখবর, 2014 প্রাইমারি টেট থেকে যে 5% মামলা হয়েছিল এবং যে মামলার উপরে অলরেডি কিন্তু 25টার ওপর হিয়ারিং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 5% মামলার উপর এতগুলো হিয়ারিং করালেও তিনি কিন্তু সেভাবে কোনো নির্দেশ 5% মামলায় দেননি। কেননা এই 5% মামলা নিয়ে কিন্তু অনেক জলঘোলা হয়েছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু পর্ষদের যিনি তৎকালীন সচিব, যিনি বর্তমানে প্রাক্তন রত্না বাগচি মহাশয়া, তাকে এজলাসে ডেকে এই 5% মামলা প্রসঙ্গে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। সেখানে কিন্তু প্রাক্তন সচিব রত্না বাগচি মহাশয় তিনি পরিষ্কার জানিয়ে দেন যে 5% কোনো অ্যাডিশনাল প্যানেল তৈরি করা হয়নি। অর্থাৎ 5% প্যানেল বলতে আপনারা নিশ্চয়ই জানেন যে ভ্যাকান্সি নোটিফিকেশান বেরোয়, তার একটা 5% সিটের কিন্তু ওয়েটিং লিস্ট তৈরি করতে হয়, যেটা 2022 প্যানেলের ক্ষেত্রে আপনারা দেখে পুরোটা কিন্তু বুঝতে পেরেছেন। তো ঠিক সেই যে লিস্টের বিষয়টি, এখানে কিন্তু 2247 জন ক্যান্ডিডেটের নাম থাকার কথা, কিন্তু প্রাইমারি বোর্ড সেটা রাখেনি। তারা এস বাসু রায়ান কোম্পানিকে দায়িত্ব দিয়েছিল, এবং সবথেকে বড় কথা, যে পরিমাণ দুর্নীতি হয়েছে এবং একটা নিয়োগ প্রক্রিয়াকে তৈরি করতে গেলে বা মেধা তালিকা তৈরি করলে একটা কিন্তু বিশেষজ্ঞ কমিটি তৈরি করতে হয়, সেই কমিটির একজন চেয়ারম্যান থাকেন। তো সেখানে কোনো কমিটি ছিল না। মানিক ভট্টাচার্য, যিনি তৎকালীন সভাপতি ছিলেন, যিনি বর্তমানে জেলে রয়েছেন, তিনি নিজেই ঘাটের বিল্লপত্র এরকম নিজেকে ভেবে আর কি একটা থার্ড পার্টি কোম্পানি এস বাসুরায়ন কোম্পানিকে দিয়ে কিন্তু এই প্যানেল তৈরি করে দিয়েছে। তারা যেভাবে পেরেছে সেভাবে কিন্তু প্যানেলটাকে পাবলিশ করে দিয়েছে। সেভাবে প্যানেল তো পাবলিশ করেনি, শুধুমাত্র এসএমএসের মাধ্যমে ক্যান্ডিডেটদেরকে রাতারাতি ডেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিয়েছে। তো এইরকমভাবে কিন্তু নিয়োগ হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে, যার কিন্তু কোনো প্যানেলের স্বচ্ছতা বা প্যানেলের কিন্তু কোনো রিজার্ভেশন রুলস থেকে আরম্ভ করে কোনো কিছুই কিন্তু সঠিকভাবে নয়, যার জন্য দেখা যাচ্ছে যে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বঞ্চিত এবং জেনারেলদের কাট অফ সব থেকে কম। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না, সেটা অন্য ব্যাপার। তো এই 5% মামলা নিয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকগুলো হিয়ারিং করেছেন, এবং তিনি কিন্তু তার জাজমেন্ট কপিতে উল্লেখও করেছিলেন যে অতগুলো যে হিয়ারিং হয়েছে সেখানে উল্লেখ করেছেন যে তিনি নিশ্চিত যে 5% মামলা যে হয়েছে, এখানে কিন্তু 5%-এর যে প্যানেল 2247 জনের যেখানে নাম থাকার কথা, সেই অ্যাডিশনাল প্যানেল কিন্তু প্রাইমারি রিপোর্ট দেয়নি। এই কথাটা উনি নিশ্চিতভাবে লিখেছেন, কিন্তু তাও উনি কিন্তু অর্ডার দিতে পারেননি। কেন অর্ডার দেননি বা কী জন্য দেননি সেটা উনিই ভালো বলতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে উনি কিন্তু এটা 5% মামলার ক্ষেত্রে একটা রায় দিয়ে যেতেই পারতেন উনি পদত্যাগ করার আগে। যেহেতু এতগুলো হিয়ারিং হয়েছে, পিটিশনারদের আইনজীবী দিব্যেন্দু চ্যাটার্জি তিনি কিন্তু অনেকগুলো হিয়ারিং করিয়েছেন, কিন্তু সেভাবে কোনো ফল আসেনি, এবং সেই জন্য কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এটা একটা ব্যর্থতা বলা যায়, যে তিনি কিন্তু বিচারপতি থাকাকালীন প্রশ্নবুল মামলার ক্ষেত্রে দেখা গেছে যে একাধিক ক্ষেত্রে তিনি রায় দিয়েছেন চাকরি পাওয়ার জন্য ক্যান্ডিডেটদের, কিন্তু যেগুলো অথেন্টিক ব্যাপার, যেখানে কিন্তু 5% ক্যান্ডিডেটদের, যেখানে 42,949 ক্যান্ডিডেটদের ভাগ্য জড়িয়ে রয়েছে, এখানে এই প্যানেলটা হওয়া উচিত ছিল, তিনি নিশ্চিতভাবে জেনেও সেটা কিন্তু
জাজমেন্ট সেভাবে দেননি বা ফাইনাল অর্ডার কপি দেননি। তো যাই হোক, সেটা দেখা যাবে পরবর্তীতে। তো আজকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা কিন্তু উঠতে চলেছে। আজকে হয়তো এই মামলায় কিন্তু ফাইনাল জাজমেন্ট হতে পারে এবং 2247 জনের যে একটা কিন্তু লিস্ট পাবলিশ করতেই হবে প্রাইমারি বোর্ডকে, কেননা এটা কিন্তু সংবিধানের 6/8 রুলস, যে 5% রুলস, 5% অ্যাডিশনাল প্যানেল কিন্তু তৈরি করতে হয় পর্ষদকে। তো এই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি কিন্তু ঘুরে ফিরে আবার এসছে। আপনারা জানেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাইমারি মামলা সরে যাওয়ার পর মামলাটি কিন্তু স্বাভাবিকভাবেই, যেহেতু প্রাথমিকের ম্যাটার, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আসে। তিনি কিন্তু, যেহেতু 25টার উপর শুনানি হয়েছে, তাই মামলাটিকে প্রধান বিচারপতির বেঞ্চে পাঠান এবং প্রধান বিচারপতির বেঞ্চ তিনি কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চকে অ্যাসাইন করেন এবং আজকে মামলাটি এবার পুনরায় উঠতে চলেছে। আজকে হয়তো মামলাটি নিয়ে ফাইনাল জাজমেন্ট আসার 90% কিন্তু চান্স রয়েছে। তো এক্ষেত্রে একটা বিষয় আপনাদের বলে রাখি, 2247 জন ক্যান্ডিডেট কিন্তু নতুন করে হয়তো চাকরি পেতে চলেছেন। তাদের জন্য কিন্তু একটা লিস্ট তৈরি করতে হবেই পর্ষদকে 42,949-এর জন্য। আর এই 42,949-এর 5% মামলায় যদি ক্যান্ডিডেটরা বা পিটিশনাররা জিতে যায়, তাহলে কিন্তু 16,500 নিয়ে আবার নতুন করে 5% নিয়ে মামলা হবেই, কেননা 16,500 রিক্রুটমেন্টেও কিন্তু কোনো 5% অ্যাডিশনাল প্যানেল তৈরি করেননি প্রাইমারি বোর্ড। সেখানেও কিন্তু শুধুমাত্র 16,500 যে রিক্রুটমেন্ট, তার তো প্যানেল প্রকাশই করেছে অনেক দিন পর, এবং তার যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেই রিক্রুটমেন্ট কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। সেখানে কিন্তু 12,000 মতো রিক্রুটমেন্ট হয়েছে, এখনও প্রায় 4,000 মতো সিট খালি রয়েছে, যেটা সুপ্রিম কোর্টে আরটিআই মামলা হিসেবে কিন্তু রয়েছে। তো এই আরটিআই মামলা মিটলে বা এই 5% মামলার একটা ভালো দিক উঠে আসলে কিন্তু সেক্ষেত্রে 5% মামলা নিয়ে আবারও 16,500 নিয়ে নতুন মামলা হবে। সেখানেও কিন্তু প্রায় 825 জন ক্যান্ডিডেটের এই 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রে নাম থাকবে প্যানেল লিস্টে। আর পর্ষদ সভাপতি গৌতম পাল যতই চালাকি করুক না কেন, যেটা কিন্তু লিগালি, সেটা কিন্তু দিতেই হবে ক্যান্ডিডেটদের জন্য। আর না দিলে ওনার অবস্থা কিন্তু ঠিক প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের মতোই হবে। যে যতই চালাকি করুক, আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়, আইনের মতোই চলবে। আর বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আমরা একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি, উনি কিন্তু খুব দ্রুত হিসেবে মামলাগুলোকে শুনানি করছেন এবং জলদি কিন্তু মামলার জাজমেন্ট হয়ে যাচ্ছে। তো এটা একটা খুব ভালো দিক। তো আজকে আপনারা সকলে প্রে করুন, 5% মামলার কিন্তু আজকে একটা ভালো দিক উঠে আসছে। আজকেই এই মামলার কিন্তু ফাইনাল জাজমেন্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, দেখা যাক, আমি আপডেট পেলেই কিন্তু আপনাদেরকে সঙ্গে সঙ্গে আপডেট জানিয়ে দেবো আজকে এই মামলায় কি উঠে আসে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসছি। সকলে ভালো থাকুন।